চট্টগ্রাম জেলা শাখার সুযোগ্য সভাপতি এবং আজিজুর রহমান মেডিকেল কলেজের সুযোগ্য অধ্যাপক ডাক্তার দেবব্রত ভট্টাচার্য মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় সংগঠনের সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক ডাক্তার অঞ্জন কুমার দাস এবং মঞ্চে উপস্থিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সুযোগ্য সুদক্ষ কর্মকর্তা এবং আজকের অতিথিবৃন্দ, সুধী সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী আজকের প্রবন্ধ জন্ডিস বা হেপাটাইটিস রোগের চিকিৎসায় হোমিওপ্যাথি, আজকের প্রবন্ধ উপস্থাপন করেছেন আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি ডক্টর দেবব্রত ভট্টাচার্যের সুযোগ্য সন্তান প্রভাষক ডাক্তার তাপস ভট্টাচার্য। আমি তার প্রবন্ধের জন্য আমার আলোচনার শুরুতে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের বিষয়টিকে তিনি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং তথ্য সমৃদ্ধ উপস্থাপনের জন্য তাকে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। ইতিপূর্বে এই প্রবন্ধের উপর এই বিষয়ের নিয়ে বেশ কিছু চমৎকার আলোচনা হয়েছে। আমি যারা আলোচনায় অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সুধী আজকের বিষয়টা অত্যন্ত একটি বড় প্র্যাকটিস অফ মেডিসিনের একটি বিষয়। আমাদের মানব শরীরের যেটি জন্ডিস বা হেপাটাইটিস চিকিৎসায় হোমিওপ্যাথি, এটি যদি আমরা অর্গান হিসেবে বোর্ডের অর্গান হিসেবে যদি দেখি, তাহলে এটি আমরা মানব শরীরের সবসাইতে ভিআইপি গ্ল্যান্ড লিভারের ত্রুটি নিয়ে আজকের মূলত প্রবন্ধ। এটি আমরা জানি মানব শরীরের সবসাইতে বড় একটি অর্গান গ্ল্যান্ড। প্রবন্ধকার এখানে চমৎকারভাবে তুলে ধরেছেন যে এটি একটি রাসায়নিক ব্যক্তি। এখান থেকে এত বৈচিত্র্যময় রাসায়নিক সেক্রেশন হয়, যেটা আমরা যদি প্রত্যেকটা বিষয় জানতে যাই তাহলে অনেক বড় বিষয় এবং চমৎকার এবং বিস্ময়কর একটি প্যাথোলজি এখানে দেখতে পাই। এটি মূলত আমাদের শরীরকে বিভিন্ন বিষক্রিয়া থেকে, বিভিন্ন খাদ্য থেকে, বিভিন্ন এই যে আমাদের ভেজালের যে এখন সরাসরি এই সমস্ত জিনিসগুলো যখন আমরা আমাদের খাদ্যের মাধ্যমে শরীরে প্রবেশ করে, সেই শরীরকে নিরাপদ রাখার জন্য, অর্থাৎ সমস্ত বিষ যেগুলো আমরা ভক্ষণের মাধ্যমে শরীরে প্রবেশ করাই, সেই বিষকে ডিটক্সিফিকেশন করার জন্য লিভার আমাদের মুখ্য ভূমিকা পালন করে। অর্থাৎ লিভার যদি আমাদের না থাকতো তাহলে আমরা যে সমস্ত খাদ্যগুলো খাচ্ছি তার মাধ্যমে যে টক্সিনগুলো আমরা শরীরে প্রবেশ করতে চাই, আমরা বেশি দিন সার্ভাইভ করতে পারতাম না। সেই জায়গায় লিভারের যে ফাংশন, যে লিভারের যে ভূমিকা, সেই লিভার তার বিষকে খাদ্যের মাধ্যমে যে সমস্ত অখাদ্যগুলো আমরা খেয়ে খাচ্ছি তাকে ডিটক্সিফিকেশন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো তাতে বোঝা যায় লিভার আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আর তার অঙ্গেরই আজকে কিছু উপসর্গ বা লক্ষণের বা রোগের আজকে আমাদের আলোচনা। আমরা লিভারের যে রোগগুলোর মধ্যে যে আমরা দেখি যে ক্রনিক লিভার ডিজিজ, তার মৌলিক কয়েকটি কারণ থাকে যেগুলো মডার্ন সায়েন্স এটাকে দায়ী করা হয়। যদিও বা তার পেছনের কিছু কারণ থাকে, কারণের পেছনের কারণ যেটি আমাদের হোমিওপ্যাথিক দর্শন মতে অন্য কারণ থাকে। তবে যেহেতু একটি রোগ নিয়ে আলোচনা হচ্ছে, সো আমি মডার্ন সায়েন্স বা অ্যালোপ্যাথিক সায়েন্সে যেই সমস্ত বিষয়গুলোকে দায়ী করা হয় সেগুলোকে আমি সামনে আনছি। পরে আমি আমাদের হোমিওপ্যাথি ভিউতে বা দর্শন মতে যা হতে পারে সেটা আমি কাজ করার চেষ্টা করব। যে তিনটি বিষয় ক্রনিক লিভার ডিজিজের জন্য দায়ী, একটি হচ্ছে অ্যালকোহল, আরেকটা হচ্ছে ফ্যাটি লিভার, আরেকটা হচ্ছে হেপাটাইটিস ভাইরাস। ফ্যাটি লিভার
আমরা দেখি এখন আমরা যারা চিকিৎসায় প্র্যাকটিসে মোটামুটি অভ্যস্ত, তারা প্রায় দেখতে পাই অধিকাংশ রোগীদের ক্ষেত্রে এখন ফ্যাটি লিভার বিষয়টা আমরা আলট্রার মাধ্যমে আমরা বেশিরভাগ রোগীদের মধ্যে দেখতে পাই। এর অনেকগুলো কারণ থাকে, সে কারণ দিকে যাচ্ছে না। কিছুক্ষণ আগে বললাম যে আমাদের খাদ্য অভ্যাস, যে আমাদের এই যে মানে আনহাইজেনিক খাদ্য, বিভিন্ন এই যে ফাস্টফুড বা প্রসেস ফুডের যে সরাসরি এগুলো থেকে মূলত আমরা লিভারকে আমরা নিজে নিজে ধ্বংস করে দিচ্ছি। অর্থাৎ লিভার যতটুকু পারছে আমাদেরকে ডিটক্সিফিকেশন করার জন্য চেষ্টা করতেছে, এর বাইরে যেটুকু আমরা টক্সিন থেকে যাই সেটা আমাদের লিভারে আক্রান্ত করে ফেলে। অর্থাৎ ফ্যাটি লিভার এটি আমাদের একটা খাদ্য অভ্যাস, একটা বড় খাদ্য অভ্যাসটা এখানে বড় করে দায়ী করা যায়। এবং অ্যালকোহল আমাদের বিশেষ করে বাংলাদেশের কালচার অনুযায়ী, সংস্কৃতি অনুযায়ী অ্যালকোহলের সরাসরি এখানে কম। তবে ওয়েস্টার্ন কান্ট্রিতে বা অন্যান্য ঠান্ডা দেশের মধ্যে অ্যালকোহলের বিষয়টা, এর পিছনে দায়ী যেটা অ্যালকোহল, এটার দিকটা পার্সেন্টেজটা ওখানে বেশি থাকে, যেহেতু ওখানে অ্যালকোহল বৈধ। এবং ঠান্ডা দেশের মধ্যে অ্যালকোহল পান করার জন্য অনেক সময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও ডিক্লারেশন করা হয়, মানে ঠান্ডা থেকে উত্তরণ পাওয়া যায়। আর একটা হচ্ছে হেপাটাইটিস। আমরা জেনেছি হেপাটাইটিস একটা ভাইরাস, এর মধ্যে এ বি সি ডি ই পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। সাধারণত ই এগুলো অ্যাকিউট, যেগুলো আমরা ভাইরাস মানে পানিবাহিত, খাদ্যবাহিত। আর বি সি ডি এটা হচ্ছে সাধারণত সবচেয়ে খারাপ ভাইরাস, যেটি আমাদের মানে লিভারকে দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত করার জন্য এই ভাইরাসগুলো দায়ী। তো আমার এখানে কিন্তু এই বিষয়ের উপর যদি আলোচনা করার পর ওষুধ নিয়ে আলোচনা করতে অনেক ওষুধ আছে, কিন্তু এখানে প্রবন্ধকারও প্রায় শতাধিক ওষুধের এখানে নাম উল্লেখ করেছেন। আসলে এতগুলো ওষুধ আলোচনা করা সম্ভব নয়। আমরা যেহেতু হোমিওপ্যাথির ডক্টর, আমাদের মূল জায়গা হচ্ছে লক্ষণ সমষ্টির ভিত্তিতে আমরা ওষুধ নির্বাচন করবো, রোগ ভিত্তিক নয়। এই জিনিসটা আমরা মাথায় রেখে আমরা যে ওষুধগুলো দিয়েছে আমরা এগুলো জানবো, এগুলো আমরা করবো, এবং আমাদের কাছে রোগী আসলে এই সমস্ত লক্ষণগুলো আছে কিনা আমরা এই যাচাই বাছাই করে রোগীর মধ্যে প্রয়োগ করবো। তবে কিছু বিষয় আছে যে একদম স্পষ্ট কিছু বিষয়ের কারণ থাকে, যে কারণ ভিত্তিক কিছু ওষুধ আমাদের মধ্যে রয়েছে। তো আমি সংক্ষেপে দুটি ওষুধের কথা বলবো, যেটি আমি মনে করি বিশেষ করে সামনে যারা নতুন নিয়োগপাট ডাক্তার আছেন তাদের জন্য কাজে আসবে। আমাদের স্যাররা তো অবশ্যই এটা জানেন। দুটা রেমেডি, একটা নসুর, একটা হচ্ছে টটোপ্যাথি। আমরা জানি না ছাত্ররা এটা মানে শুনছেন কিনা টটোপ্যাথি সম্পর্কে। একটা নসুর সম্পর্কে আলোচনা করব, একটা টটোপ্যাথি মেডিসিন সম্পর্কে আলোচনা করব। এটি আমরা কোন ক্ষেত্রে কোন পর্যায়ে এই দুটো ওষুধ আমরা কাজে লাগাবো সেই জিনিসটা আমি আজকে আলোচনা করব। আমরা এখানে হেপাটাইটিসের অনেক রোগ লক্ষণের কথা আমরা শুনেছি, অনেক রোগ লক্ষণ থাকে, এবং লক্ষণ যখন আমরা পাবো আমরা অবশ্যই সেই লক্ষণের দিকে, সেই লক্ষণের টোটালিটি বিবেচনা করে আমরা ওষুধ নির্বাচন করব। কিন্তু কিছু বিষয় আছে, কিছু ক্ষেত্র আছে, এমন কিছু রোগী আমরা পাই কোনো লক্ষণ নাই। যেমন ধরুন উনি সুস্থ, কোনো লক্ষণ নাই, কিন্তু উনি বিদেশ যাবেন, তাই উনি হেপাটাইটিস বি টেস্টের মাধ্যমে নিশ্চিত হতে চাচ্ছেন ওনার কোনো সমস্যা আছে কিনা, যেহেতু উনি বাইরে যাওয়ার জন্য এই জিনিসটা ম্যান্ডেটরি। এখানে দেখা গেছে তিনি রেগুলারলি টেস্ট করার পর তার মধ্যে হেপাটাইটিস বি পজিটিভ, অথচ তার মধ্যে কোনো লক্ষণ নাই। এমনকি হেপাটাইটিস বি আক্রান্ত হওয়ার মতো তেমন কোনো রিজন তার মধ্যে, সে কখনো ব্লাড ট্রান্সফিউশন করেনি, সে কখনো অন্য সিরিঞ্জ কারো মানে সেকেন্ড হ্যান্ড কোনো সিরিঞ্জ সে ব্যবহার করেনি, বা কোনোভাবে আমাদের নিয়ম মতো যে মানে ইনফেকশন হওয়ার মতো যে সমস্ত ভাইরাল হেপাটাইটিস বি ইনফেকশন হওয়ার মতো পজিশন আছে, কোনো কাজের সাথে কোনো পজিশনের সাথে যুক্ত মানে সম্পৃক্ত নাই, তথাপি উনি হেপাটাইটিস বি পজিটিভ। এটা ম্যান্ডেটরি বিষয়, উনি বাইরে যেতে পারবে না, উনি রোগী হোক বা উনি উপসর্গতা হোক, উনি সুস্থতা হোক, এটা হচ্ছে রোলস। এখন রোগী কী করবে?
এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমি বলবো আমরা যখন লক্ষণ পাবো, টোটালিটি পাবো, কনস্টিটিউশন পাবো, মাইজমেটিক ব্যাকগ্রাউন্ড পাবো, সেখানে আমরা অবশ্যই সেই বিষয়টা আনবো। কিন্তু যে ক্ষেত্রে কোনো রিজন নাই, কোনো লক্ষণ নাই, সেক্ষেত্রে আমরা একটা ওষুধের আমাদের শোষণ পাওয়া দিতে পারি, যেটা আমি নিজে প্র্যাকটিস করেছি এবং সুফল পেয়েছি। কি ওষুধ সেটি? নশট ওষুধ, হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি, যে ওষুধটা হেপাটাইটিস বি ভাইরাস থেকে আমাদের হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী প্রস্তুত করা যায়। এই গেল একটি ওষুধ। সেকেন্ড, এমন কিছু কিছু রোগী দেখা যায়, যেটা একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে একটা ঘটনা ঘটছে আমার পরিচিতের মধ্যে। সে এখানে বাস করে দীর্ঘ সময় থেকে, কিন্তু তার যে সময় মানে তার একটা রিনিউ করার একটা সময় আসে, সেই সময় তার স্বাস্থ্য পরীক্ষাগুলো রেগুলার একটা চেক আপ হিসেবে করানো হয়। এবং সে কিন্তু এবার চেক আপ করতে গিয়ে এরকম একটা রোগীর মধ্যে পজিটিভ রেজাল্ট আসতো। ঠিক এই রোগীর মতো সেই রোগীর ক্ষেত্রেও কোনো সিমটম তার মধ্যে নাই। সে শুধু একটা বাৎসরিক তার ভিসা বা তার বৈধতা মানে রিনিউ করার জন্য সে পরীক্ষাটা করছে। এই ক্ষেত্রে তার মধ্যেও কোনো সিমটম নাই, এবং তার মধ্যে এই যে সংক্রমিত হওয়ার জন্য হেপাটাইটিসের যে রিজনগুলো আছে, কোনো কিছুর সাথে তার সংক্রমণ হওয়ার জন্য রিজন তার মধ্যে ছিল না। এবং আশ্চর্য বিষয় হলো কি, সে কিন্তু হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নেওয়া আছে। সে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নিয়েছে। এখন প্রথম রোগীর চেয়ে দ্বিতীয় রোগীর পার্থক্য হলো, দ্বিতীয় রোগীটা হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়েছে আর বাকি সব প্রথম রোগীর মতো। এখন এই ক্ষেত্রে আমরা যদি তার জন্য নির্বাচিত ওষুধ টোটালিটি বা অন্য কোনো সিমটমকে কাজে লাগিয়ে আমরা যদি ওষুধ নির্বাচন করতে পারি, তাহলে অবশ্যই আমরা ওষুধ আমরা দিব। কিন্তু এই ক্ষেত্রে আমরা কোনো সিমটম পাবো না, ওষুধ দেওয়ার জন্য কোনো উপযুক্ত ওষুধকে আমরা দাঁড় করাতে পারবো না। সেক্ষেত্রে আমরা আরেকটি ওষুধকে আমরা এখানে কাজে লাগাতে পারি। সেটি হচ্ছে যে তার নামে বলছেন টটোপেটি। এই ওষুধটাকে টটোপেটি বলা হয়। এই নাম হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন। অর্থাৎ এই ওষুধটা ভ্যাকসিন থেকে প্রিপারেশন করা হয়েছে হোমিওপ্যাথিক ফার্মাকোপি অনুযায়ী। এই ক্ষেত্রে আপনি ভ্যাকসিন নিয়েছেন, তার মধ্যে কোনো সিনড্রোম নাই, সে কোনো ধরনের রিজন নাই তার সংক্রমিত হওয়ার। এই ক্ষেত্রে আপনি হেপাটাইটিস বি ভ্যাকসিন এই টটোপেটিটি আপনি কাজে লাগাতে পারবেন। এবং আগের যে কথা বলছেন হেপাটাইটিস বি, এটার আরও একটা ক্ষেত্র আছে যে আমরা ওর যেগুলো নির্বাচিত ওষুধ প্রয়োগ করার পরে সেক্ষেত্রে যদি দেখা যায় যে তার মধ্যে কোনো ধরনের লক্ষণ বা রিকভারি হচ্ছে না, সেই ক্ষেত্রে মধ্যবর্তী ওষুধ হিসাবেও আমরা প্রথম যে রোগীর কথা বললাম, সেই রোগীর ক্ষেত্রেও হেপাটাইটিস বি ওষুধটি আমরা ওষুধটি প্রয়োগ করে দেখতে পারি। এবং সেকেন্ড যে কোয়েশ্চেনের কথা বললাম, এই রোগীর ক্ষেত্রেও যদি বা আমরা নির্বাচিত কোনো ওষুধকে দিয়ে আমরা ব্যর্থ হই, সেক্ষেত্রেও এটার একটি প্রয়োগ ক্ষেত্র রয়েছে। আমি আর দীর্ঘায়িত করবো না। সাধারণত ভাইরাসের পিছনে যে মাইজমেটিক যে রিজন কাজ করে, সেটা হচ্ছে সাইকোটিক মাইজম। অধিকাংশ ভাইরাসের পিছনে এই সাইকোটিক মাইজম রিজনটা কাজ করে। প্রবন্ধে আরও কয়েকটা মাইজম আছে, এটা অবশ্যই আসবে। আমাদের রোগীর কন্ডিশনের একটা অবস্থা হতে মাইজমেটিক ইনফ্লুয়েন্সটাও বেরি করে, অর্থাৎ সক্রিয়তা। কিছু কিছু রোগীর ক্ষেত্রে সাইকোটিক সক্রিয় থাকে, কিছু কিছু রোগীর ক্ষেত্রে সিক্রিয়েটিক সক্রিয় থাকে, কিছু কিছু রোগীর ক্ষেত্রে টিউবারকুলার মাইজম সক্রিয় থাকে। এই ক্ষেত্রে আমরা মাইজমেটিক একটু বৈশিষ্ট্যের আমরা অবস্থান দেখতে পেলেও মূলত সাইকোটিক মাইজম ভাইরাস সংক্রমিত হওয়ার পেছনে দায়ী। আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে ধন্যবাদ সবাই।